গুড মর্নিং স্টুডেন্টস, আমার নাম সায়ন গুণ। আমরা কন্টিনিউ করবো আমাদের এই চ্যাপ্টারটা দ্রবণ, তাই তো? চলো চট করে একবার রিভাইজ করে নিই আমরা লাস্ট ক্লাসে কি কি শিখেছিলাম। দেখো, দ্রবণ কি দিয়ে তৈরি হয়? একটা দ্রাবক আর একটা দ্রাব দিয়ে। দ্রাবকটা কি? সেই উপাদানটা দ্রবণের মধ্যে যার মাত্রাটা বেশি হয়, আর দ্রাবটা কি? যার মাত্রাটা বেশি হয়। তাহলে আমরা কি বললাম? দ্রাবকটা কি জিনিস? যার মাত্রাটা বেশি হয়, সেই উপাদানটা যার মাত্রাটা বেশি দ্রবণের মধ্যে, আর দ্রাবটা কি? যার মাত্রাটা দ্রবণের মধ্যে কম হয়, তাই তো? এবার তার সঙ্গে সঙ্গে আমরা শিখেছিলাম কি কি দ্রবণের মধ্যে যে দ্রাব বা এই দ্রাবক আছে তার ভৌত অবস্থা তিন রকমের হতে পারে। কি কি হতে পারে? একটা তরল, একটা কঠিন, আর একটা তোমার গ্যাস। এগুলো আমরা শিখেছিলাম। তো এগুলো শেখার পরে আমরা এটা দেখেছিলাম, কি কি দেখেছিলাম, যে এর প্রকারভেদ 9 রকমের হতে পারে, সেইগুলোর एग्जांपल আমরা দেখেছিলাম, তাই তো? তো মনে পড়ছে? ঠিক আছে। এরপর আমরা কি দেখেছিলাম? এরপর দেখেছিলাম কি দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ। দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের মধ্যে কি কি দেখেছিলাম আমরা? একটা দেখেছিলাম হচ্ছে আমরা শতকরা মাত্রা। শতকরা মাত্রার মধ্যে আইগো তোমাদের মনে আছে, একটা দেখেছিলাম পার্সেন্টেজ W/W, আরেকটা দেখেছিলাম পার্সেন্টেজ W/V, আরেকটা দেখেছিলাম পার্সেন্টেজ V/V, তাই তো? আর কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম কি বলছিল? নরমালিটি। আর কি দেখেছিলাম? ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম কি বলে? মোলারিটি। আর কি দেখেছিলাম? স্মল এম। স্মল এম কি বলে? মোলারিটি, তাই তো? এগুলো আমাদের দেখা হয়ে গেছে। এর সাথে দেখেছিলাম মোল ভগ্নাংশ, যেটাকে আমরা কাই হিসেবে লিখি, বা তোমরা যদি বলতে পারো যে এক্স হিসেবে আমরা লিখি। তারপর কি দেখেছিলাম? ppm দেখেছিলাম, তাই তো? পার্টস পার মিলি। এগুলো আমরা দেখেছি। তার সাথে কি দেখেছিলাম? কি যে দ্রাব্যতা, তাই তো? কিসের উপর নির্ভর করে? কিসের উপর নির্ভর করে আমরা দেখেছিলাম? এটা নির্ভর করে হচ্ছে তোমার টেম্পারেচারের উপর, মানে উষ্ণতার উপর। তারপর কিসের উপর নির্ভর করে? আমরা দেখেছিলাম চাপের উপরে, মানে প্রেসারের উপরে নির্ভর করে, এটাও দেখেছিলাম। আর তারপর কি করে কিসের উপর নির্ভর করে? কি এই যে দ্রাব আছে আমার কাছে বা দ্রাবক আছে আমার কাছে, এই দ্রাব আর দ্রাবকের মধ্যে আকর্ষণ, মানে এর প্রকৃতির উপরে নির্ভর করে। এই দুজনের মধ্যে যদি আর আকর্ষণ খুব ভালো হয় তাহলে দ্রাব্যতাও খুব ভালো হবে, আর যদি না হয় তাহলে ভালো হবে না। এগুলো আমরা দেখেছি। তাহলে এটা আমরা রিভাইজ করে নিলাম। এরপরে আজকে আমরা শিখব কি? আজকে আমরা শিখব সলিউবিলিটি অফ গ্যাস ইন লিকুইড, মানে তরলে গ্যাসীয় পদার্থের দ্রবতা। তো চলো আমরা একটা ডায়াগ্রাম বানিয়ে দেখো। আমরা একটা বদ্ধ কন্টেনার নিলাম, বদ্ধ পাত্র নিলাম। এই বদ্ধ কন্টেনারের মধ্যে আমরা কি নিয়েছি? ওয়াটার বা জল বা তরল। জেনারেলি ওয়াটার নিই, কিন্তু ঠিক আছে, আমরা এখানে একটা তরল বলে কনসিডার করছি। তরল নিয়েছি। এই তরলের উপরে অবভিয়াসলি গ্যাসের মলিকিউলস আছে, মানে গ্যাসের কি আছে? অণু আছে, তাই তো? তো দেখো, গ্যাসের অণু আর এই যে ওয়াটার বা তোমার তরলের অণুর মধ্যে আকর্ষণ হবে, অবভিয়াসলি আকর্ষণ বা অ্যাট্রাকশন হবে। তো কি হবে? এর জন্য আস্তে আস্তে এই গ্যাসের মলিকিউলস বা গ্যাসের অণু আস্তে আস্তে এই তরলের মধ্যে চলে আসবে না? বুঝতে পারছো? কারণ কি আকর্ষণ হচ্ছে, বুঝেছো? তার সাথে সাথে তো দেখো, আমি ধরো গ্যাসের নামকরণ করে দিচ্ছি, গ্যাসের নামকরণ করে দিচ্ছি এ। গ্যাসের গ্যাস এ। তো দেখো গ্যাস এ কিসতে এসে যাচ্ছে? দেখো এটা গ্যাস অবস্থা থেকে কিসে গেল? তরল অবস্থায়। বুঝতে পারছো? है ना? তারপরে দেখো আস্তে আস্তে এখানে যখন গ্যাসের অণু বেশি হয়ে যাবে, তো ধীরে ধীরে কি হবে? আস্তে আস্তে এখান থেকে গ্যাস বেরোতে শুরু করবে, মানে আবার সেই গ্যাসীয় অবস্থায় ফেরত, মানে তরল থেকে বেরিয়ে আবার গ্যাসীয় অবস্থায় যাবে, তাই তো? মানে এই রিঅ্যাকশনটা, মানে রিঅ্যাকশন বলবো না, মানে এইটা পেছনের দিকে যাচ্ছে, তাই? মানে দেখো
একবার গ্যাস পার্টিকেল তরলের মধ্যে যাচ্ছে, আবার গ্যাস পার্টিকেল এখান থেকে বেরিয়ে গ্যাসীয় অবস্থায় চলে যাচ্ছে। তো দেখো আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে একটা গতিশীল সাম্যাবস্থা পাচ্ছি না, মানে একটা আমরা এখানে ডায়নামিক ইকুইলিব্রিয়াম পাচ্ছি। তো এই ডায়নামিক ইকুইলিব্রিয়াম অবস্থায় মানে এই গতিশীল সাম্যাবস্থায়, ঠিক আছে, এই গতিশীল সাম্যাবস্থায় গ্যাসের এই তরলে যা গাঢ়ত্ব, আবার বলছি এই গতিশীল অবস্থায় বা এই ডায়নামিক ইকুইলিব্রিয়ামে তরলে গ্যাসের যা গাঢ়ত্ব, তরলে গ্যাসের যা গাঢ়ত্ব সেটাই হচ্ছে তোমার তরলে গ্যাসীয় পদার্থের গাঢ়ত্ব। বলতে পারলো? ক্লিয়ার? ঠিক আছে। তো দেখো এখানে একটা জিনিস আমাকে মেনশন করতে হবে, এখানে আমার একটা জিনিস কি মেনশন করতে হবে, এখানে একটা জিনিস মেনশন করতে হবে হচ্ছে কি আমি এখানে টেম্পারেচার এন্ড প্রেসার, এখানে আমি টেম্পারেচার এন্ড প্রেসার কনস্ট্যান্ট রেখেছি, মানে উষ্ণতা আর চাপ এখানে আমি কি রেখেছি, কনস্ট্যান্ট স্থির রেখেছি। কারণ কি আমরা কালকে লিখেছিলাম কি উষ্ণতা আর চাপের উপরে তোমার দ্রব্যতা নির্ভর করে, ঠিক আছে। এবার দেখো আমি কি বলছি কি, আমরা এখানে দেখে নিলাম যে ঠিক আছে গ্যাসের পার্টিকেলস এর মধ্যে কি হয়েছে, মিশে গেছে। এবার কতটা মিশেছে মানে কোয়ান্টিফাই করব, মানে মাত্রাটা আমাদেরকে কে হেল্প করবে বার করতে, আমাদেরকে বার করতে হেল্প করবে হচ্ছে হেনরিজ ল। মানে কতটা গ্যাস এই তরল পদার্থের মধ্যে আছে, এটা আমাকে কে বার করতে হেল্প করবে, আমাকে বার করতে হেল্প করবে হচ্ছে হেনরিজ ল। ঠিক আছে। তো হেনরিজ ল কি বলছে দেখ, আগে জিনিসটা বানাচ্ছি তারপরে এই স্টেটমেন্টে আমি আসছি। ঠিক আছে, এখানে তরল আছে, ঠিক আছে, এখানে গ্যাস। এখানে একটা জিনিস আমরা আন্ডারলাইন করে রেখেছি, কি আন্ডারলাইন করে রেখেছি কি, এখানে আমরা একটা জিনিস ফিক্স রাখতে হবে, এখানে আমরা টেম্পারেচারটা ফিক্স রাখতে হবে, টেম্পারেচারটা ভ্যারি করছে না, মানে উষ্ণতাটাকে আমি স্থির রাখছি। তো এক নির্দিষ্ট উষ্ণতা, ঠিক আছে। তো গ্যাসের কিছু না কিছু একটা প্রেসার হবে, এই যে গ্যাসটা আছে তরল পদার্থের উপরে কিছু না কিছু একটা প্রেসার হবে, প্রেসার মানে বেসিক্যালি এর কিছু না কিছু একটা আংশিক চাপ, তাই তো। যত বেশি এর আংশিক চাপ, है ना, তত বেশি এই গ্যাস মলিকিউলস কি করবে, গ্যাস অণু এই তরল পদার্থের মধ্যে প্রবেশ করবে। বলতে পারবো তরল পদার্থের মধ্যে প্রবেশ করবে। তাহলে আমি লিখি P অফ গ্যাস, মানে এটা আমি কি লিখলাম, গ্যাসের আংশিক চাপ, তাই তো। যত বেশি তত বেশি গ্যাসের অণু, গ্যাসের মলিকিউলস এই তরল অবস্থায় কি হবে, প্রবেশ করবে। তো তত বেশি গ্যাসের দ্রব্যতা বাড়বে, বুঝেছো। এবার দেখো হেনরি কি করেছিল, এই যে দ্রাব্যতা, গ্যাসের দ্রাব্যতা মানে এই গ্যাসের গাঢ়ত্ব তরল পদার্থে কোন গাঢ়ত্বটাকে নেওয়া হয়েছিল, কোন কনসেন্ট্রেশন টার্মটাকে নেওয়া হয়েছিল, এখানে নেওয়া হয়েছিল x মানে হচ্ছে মোল ফ্র্যাকশন, মানে মোল ভগ্নাংশকে নেওয়া হয়েছিল। তো এখানে আমি এটা লিখতে পারি P অফ গ্যাস সমানুপাতিক কিসের, মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন লিকুইড, মানে এটা আমি কি বলতে চাইলাম, মানে মোল ফ্র্যাকশন, মোল ভগ্নাংশ গ্যাসের কিসের মধ্যে, তরল পদার্থের মধ্যে। বুঝেছো, বলতে পারলো। তো দেখো এটাই আমরা লিখে যাই, একটি নির্দিষ্ট উষ্ণতায় কোন তরলে কোন গ্যাসের দ্রাব্যতা তরলের পৃষ্ঠতলের উপরিস্থিত, মানে এই যে পৃষ্ঠতল আছে তার উপরে যত গ্যাস আছে তার
তার উপর নির্ভর করে, তার উপর সমানুপাতিক। বোঝা গেল? ঠিক আছে, এবার দেখো এই সমানুপাতিক সাইনটা আছে, এটা আমাকে সরাতে হবে কারণ আমার একটা ইকুয়েশন দরকার। তো এটা সরানোর জন্য আমি কি করব, একটা ধ্রুবককে নিয়ে আসবো। তো p gas is equals to kh of x। তো এইটা তোমার চলে আসলো হেনরির সূত্র। তো kh টা কি? হেনরির ধ্রুবক, মানে হেনরিস কনস্ট্যান্ট। এটা একটা হচ্ছে হেনরিস কনস্ট্যান্ট, मतलब হেনরিস ধ্রুবক এটা। এবার দেখো এই যে kh, তো kh কে আমি কি লিখতে পারি? kh equals to p by x, है ना, p by x। তো দেখো এই যে kh যত বাড়বে, এখান থেকে আমি বুঝতে পারছি কি, ফার্স্ট kh যত বাড়বে ততই দ্রাব্যতা, গ্যাসের দ্রাব্যতা তরলে কমবে। বলতে পারো না? কারণ দেখো ইনভার্সলি প্রপোর্শনাল না এটা। আচ্ছা, kh কিসের উপর নির্ভর করে? kh নির্ভর করে হচ্ছে উষ্ণতার উপর, টেম্পারেচারের উপর। তো দেখো আবার যদি টেম্পারেচার বেশি হয় তাহলে kh ও বেশি হবে, তাহলে দ্রাব্যতা কি হবে? কম হবে। বলতে পারলাম? ঠিক আছে, এবার আর কি, kh কিসের উপর নির্ভর করে? কিসের উপর নির্ভর করে? গ্যাসের প্রকৃতির উপর। গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে, মানে যদি আমি গ্যাসকে চেঞ্জ করে দিই, সেম টেম্পারেচার রেখে, যদি সেম উষ্ণতা রেখে আমি যদি গ্যাস চেঞ্জ করে দিই, তো অবভিয়াসলি কি হবে, তোমার kh ও ডিফারেন্ট হবে। এমন কেন হচ্ছে? কারণ কি তোমার এমন কেন হচ্ছে? কারণ তোমার দ্রাবক আর দ্রাবের মধ্যে যে আকর্ষণটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য। বুঝেছো? আর সাথে সাথে এটার ইউনিটটা কি হবে? kh এর ইউনিট কি হবে? দেখো মোল ভগ্নাংশ আমরা ডিসকাস করেছিলাম, এটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, যার কোনো ইউনিট নেই, এটার ইউনিট নেই। তো kh এর ইউনিট সেটাই হবে না যেটা প্রেসারের ইউনিট। যদি প্রেসারটাকে আমি নিই atm, তাহলে kh এর ইউনিটটা হচ্ছে হবে atm এ হবে। যদি প্রেসারের ইউনিট নিয়ে আমি বারে, তাহলে kh এর ইউনিটটা কি হবে? আমার বারে হবে। বলতে পারো? ঠিক আছে, আচ্ছা তাহলে এটার অ্যাপ্লিকেশনটা কোথায় সেটা আমরা বুঝি। তো একটা অ্যাপ্লিকেশন শুনে নিই যেটা আমাদের ডেইলি রুটিনে ইউজ হচ্ছে। দেখো আমরা কোল্ড ড্রিঙ্ক সবাই খাই, তাই তো? তো কোল্ড ড্রিঙ্কের বটলটা হাই প্রেসারে সিল করা হয়, মানে উচ্চ চাপে সিল করা হয়। কেন? কারণ কি, উচ্চ চাপে যদি সিল করা হয় মানে কি, যে কোল্ড ড্রিঙ্কটা আছে, এই বটলটা, এই যে বটল, ধরনের বটল, এই যে তোমার লিকুইডটা দাও, এর উপরে কার্বন ডাই অক্সাইড থাকে। এইটাকে যদি উচ্চ চাপে সিল করা হয় তাহলে মানে কি, এই কার্বন ডাই অক্সাইডের আংশিক প্রেসারটা খুব বেশি হয়ে গেল, আংশিক চাপটা খুব বেশি হয়ে গেল, মানে হাই অ্যামাউন্টে এই কার্বন ডাই অক্সাইডটা, মানে এই গ্যাসটা তরল পদার্থে ভালো মিশে যাবে। বুঝেছো? ভালো মিশবে, মানে এই জন্য এটাকে হাই সিল প্যাকে রাখা। বুঝেছো? তো এটা হচ্ছে ওয়ান অফ দি অ্যাপ্লিকেশন। তো চলো আমরা একটা এরিয়ার উপরে কোশ্চেন করে নিউমেরিক্যাল করে নিই, তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাড়াতাড়ি আমি কোশ্চেনটা লিখে নিই। চলো আমরা কোশ্চেনটা করে নিই। আমরা দেখেছিলাম এখনই কি আমাদের ইংলিশ মতে কি পাচ্ছিলাম, তোমার ফর্মুলাটা বা সূত্র কি, প্রেসার অফ গ্যাস ইজ ইকুয়ালস টু kh অফ x। মানে আমরা কখন এই ফর্মুলাটা ইউজ করব? আমরা তখনই ফর্মুলাটা ইউজ করব যদি একটা গ্যাস তরলের মধ্যে সলিউবল হচ্ছে, তরলের মধ্যে মানে গ্যাসের সাথে আমরা একটা তরল নিচ্ছি, তখনই আমরা এই ফর্মুলাটা ইউজ করব, নাহলে নয়। তবে কোশ্চেন আমরা কি দেখছি, যদি এসিপিতে জলে, তো জল দিয়ে গেলাম, জল মানে আমরা বুঝে গেলাম কি, আমাকে দিয়ে দিয়েছে একটা তরল পদার্থ, তাই তো? H2S এর দ্রাব্যতা, মানে আমাকে H2S দিয়ে দিয়েছে, মানে এটা বুঝে গেলাম আমাকে কি দিয়েছে, গ্যাস। তো তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা মানেই হেনরিস ল। কি বললাম? তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা মানেই আমরা কোন ফর্মুলা ইউজ করব? হেনরিস ল ইউজ
ক্লিয়ার? এবার দেখো আমাকে কি দিয়েছে, আমাকে দিয়েছে এই দ্রাব্যতা কি দিয়েছে, মোলালিটি ফরম্যাটে দিয়েছে, মোলালিটি ফরম্যাটে দিয়েছে। বাট আমার ফর্মুলাতে কি আছে, আমার ফর্মুলাতে আছে হচ্ছে মোল ভগ্নাংশ, আমার ফর্মুলাতে আছে কি মোল ভগ্নাংশ। তো সবার প্রথমে আমার কাজটা কি হবে, সর্বপ্রথমে কাজটা হবে হচ্ছে মোলালিটি দিয়েছে আমাকে, মোলালিটি, তো সেটা আমায় কনভার্ট করতে হবে কিসে, মোল ভগ্নাংশ। করে নেব, ইজি, জানি আমরা। আচ্ছা, তো আমাকে বার কি করতে দিয়েছে, আমাকে বার করতে দিয়েছে হেনরি ধ্রুবকে মান বাড়ানো, মানে হেনরিস কনস্ট্যান্টের ভ্যালুটা বার করতে দিয়েছে। তো চলো প্রথমে ইনফরমেশনটা আমাকে সর্বপ্রথমে বার করতে হবে কি, আমাকে সর্বপ্রথমে বার করতে হবে হচ্ছে মোল ভগ্নাংশ, তাই তো? কার মোল ভগ্নাংশ, সলিউশনটা লিখি, মোল ভগ্নাংশ H2S এর কি কি দরকার, আমার মোল দরকার H2S এর বাটা H2S প্লাস ওয়াটার, তাই তো? আচ্ছা, এবার দেখো আমরা কি বলছি এখানে, আমাকে দিয়ে দিয়েছে H2S এর দ্রব্যতা গাঢ়ত্ব কত দিয়েছে 0.195 m। এটার মানে হচ্ছে 0.195 মোল বা মোল কিসের মধ্যে আছে, বেসিক্যালি 1000 গ্রাম ওয়াটারের মধ্যে আছে, তাই তো? তাহলে এখান থেকে তো আমি আমার যেই দ্রাবটা আছে, দ্রাবের তো আমি পেয়ে গেছি মোল, আমাকে কি বার করতে হবে, আমাকে মানে আমি এইটা তো জানি, এটা কত 0.195, আমাকে বার করতে হবে কি, আমাকে এইটা বার করতে হবে, মানে মোল কার বার করতে হবে, তরল পদার্থ মানে ওয়াটার। তো দেখো আমার কাছে কতটা মাস আছে, মাস হচ্ছে আমার কাছে ওয়াটারের আছে হচ্ছে 1000 গ্রাম, তো আমি ইজিলি বার করতে পারবো না, মোল কত হয়ে যাবে 1000 বাই 18, এটা মনে রেখে দিও, এটা হয় 55.56, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ওয়াটারের মোল হয়েছে। তো ঠিক আছে, আমি এখান থেকে মোল ফ্র্যাকশন বার করে নেব, মোল ফ্র্যাকশনটা কত হচ্ছে 0.195 প্লাস কত হচ্ছে এটা 55.56, এটার মান আমি ক্যালকুলেট করে দিয়েছি, এটার মান হয়ে যাবে 0.0035। তো দেখো আমি এখান থেকে কি পেয়ে গেলাম, মোল ভগ্নাংশ। তো আমার ফর্মুলাটা কি ছিল, আমার ফর্মুলাটা হচ্ছে তোমার প্রেসার ইকুয়ালস টু KHX, এখান থেকে আমার KH দরকার, তো এটা হয়ে যাচ্ছে তোমার প্রেসার বাই x, প্রেসারটা কত হচ্ছে S3 বলে দিয়েছে, S3 বলে দিয়েছে, তার মানে কি হচ্ছে এখানে প্রেসারটা হয়ে যাবে হচ্ছে 0.987 বার ডিভাইড বাই কত পেলাম এখানে 0.0035। তো এটা এখানে কি হয়ে গেল, আমার এখানে ডিভাইড করে দিই, তো এখানে তোমার চলে আসবে হচ্ছে 280। আমি বলেছিলাম যা প্রেসারে লিমিট থাকবে সেটাই তোমার কেজি ইউনিট হবে, কারণ কি এটা তো ডাইমেনশনাল, এরকম ইউনিট হয় না, এরকম একক, এটা একক হিট, তাই তো? তো এটা দেখো প্রেসার ইউনিট হচ্ছে বার, তো এই জন্য কেজি ইউনিট হচ্ছে বার, ঠিক আছে?